আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস সিরিজের আজকের ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব অ্যান্ড দেখার চেষ্টা করব যে আমাদের বিগত বছর মানে হচ্ছে 2025 সালে আমাদের আসলে কোন কোন টাইপ থেকে কোশ্চেন আসছে অ্যান্ড সেগুলোকে আমরা যদি চিন্তা করি তাহলে এটা আমরা 6টা টাইপের আন্ডারে ফেলে দিতে পারি, ঠিক আছে? সো ভিডিওটা শুরু করার আগে আমি আরেকটা জিনিস তোমাকে বলে রাখি যে তোমরা অনেকে চাচ্ছিলে যে ভাইয়া আমাদের যে টেস্ট পেপার অ্যানালাইসিস যে সিরিজটা আছে ওটা যদি একটা প্লেলিস্ট আকারে করে দিলে ভালো হইতো আর কি। সো খুব সিম্পল কথা, এটার জন্য কি করবা জানো? এটার জন্য আমাদের আসলে চ্যানেলে চলে যাবা, এই যে হালকেস্টাইন এইচএসসি, সেখানে প্লেলিস্টে যাবা। প্লেলিস্টে গেলে দেখতে পাবা যে এই যে 1 2 3 4 নম্বরে দেখতে পাবা যে টেস্ট পেপার অ্যানালাইসিস ফিজিক্স। এটাতে যদি যাও তাহলে দেখতে পাবো যে সবগুলো ভিডিও এখানে আসলে এরকম প্লেলিস্ট আকার করে দেওয়া আছে আর কি। আমি যদি চিন্তা করি, প্রথমে আসলে গতিবিদ্যা দেওয়া আছে, তারপর আসলে এটাতে মনে এটা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে আর কি আছে, এরপর হচ্ছে ভেক্টর। এগুলোই আমি এখন পর্যন্ত করছি আর কি, বাকিগুলো আসলে অ্যাড হইতে থাকবে আর কি। তো যাই হোক, সো এইটা আমরা একটু অফ করে দেই, এরপরে আমরা চলে যাব আমাদের আজকের ভিডিওতে। সো আজকের ভিডিওতে যেহেতু নিউটনিয়ান মেকানিক্স, আমি জানি এটা অনেক বড় একটা চ্যাপ্টার, এখান থেকে আসলে টপিকটা আসার সম্ভাবনা অনেক বেশি। প্লাস আমি যদি চিন্তা করি, প্রথমে আগে আমি একটু খাতাটা এঁকে ফেলি, ঠিক আছে? তোমরা যেই খাতাটা আসলে নিবা আর কি। সো খাতাটার ক্ষেত্রে আমরা একটু ফিল করে দিই, ফিল করবো হচ্ছে সাদা দিয়ে ফিল করে ফেলাম, ঠিক আছে? সো এই খাতার ক্ষেত্রে সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে উপরে লিখবো যে নিউটনিয়ান মেকানিক্স। সো এনএম লিখে দিলাম, এনএম নিউটনিয়ান মেকানিক্স লিখে দিলাম। এবার টপিকের নামগুলো লিখবো আর কি। সো যেটা বলতেছিলাম যে এই চ্যাপ্টারটা আসলে অনেক বড়, এই জন্য দেখা যাচ্ছে মেজরিটি স্টুডেন্ট এটা আসলে স্কিপ করে চলে যায় যে এত বড় জিনিস আমি পড়তে পারবো না। বাট আমি তোমাকে বলবো যে এই চ্যাপ্টারটা তুমি যদি পড়ো, যে এইখান থেকে আসলে দেখতে পাবা যে 2টা সিকিউ কমন আসতে পারে, 2টা সিকিউ। ঢাকা বোর্ড বিগত বছর যদি দেখো, ঢাকা বোর্ডে আসলে প্রথম যে 2টা কোশ্চেন আসছে না, দেখবা যে 2 আর 8, এটা ঢাকা বোর্ডেই আসছে। ঢাকা বোর্ডেই কিন্তু 2টা একই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসছে, কিন্তু অনেকগুলো বোর্ডে। আমি দেখলাম যে আরো কয়েকটা বোর্ডে আসলে একই মানে এই চ্যাপ্টার থেকে নিউটনের মেকানিক্স থেকে 2টা করে সিকিউ আসছে। বুঝছো ব্যাপারটা? সো এই চ্যাপ্টারটা যদি কোনো মতে তুমি ভালো করে পড়তে পারো তাহলে দেখা যাচ্ছে তুমি অনেকগুলো কোশ্চেন কমন পাবা। অ্যাটলিস্ট সিকিউতে তো একটা পাবাই, 2টাও পাইতে পারো। আবার এমসিকিউতে দেখা যাচ্ছে অনেকগুলো কোশ্চেন তুমি এখান থেকে পাবা। বুঝছো? ওকে। তো যাই হোক, আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। প্রথমে আমাদেরকে দেখো, আমরা যদি ঢাকা বোর্ডের কথা চিন্তা করি, ঢাকা বোর্ডে যেটা আসছে সেটা হচ্ছে ঘ নম্বরের কথা, ঘূর্ণনত বস্তুর কেন্দ্রমুখী বল বের করতে বসে। কি বের করতে বসে? কেন্দ্রমুখী বল বের করতে বসে। সো আমি আর উপরে উদ্দীপকটা বললাম না, তাহলে বুঝে ফেললাম যে এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। টপিকটা কি বলতো? কেন্দ্রমুখী বল। এটাকে আমি আলাদা একটা টপিক হিসেবে দিয়ে দিলাম, শুধুমাত্র বলে না রেখে কেন্দ্রমুখী বল দিলাম, ঠিক আছে? কেন্দ্রমুখী বল বের করতে হবে। এরপরে দেখো আমাদেরকে ঘ নম্বরে যেটা বলছে যে ঘূর্ণরত বস্তুর সর্বনিম্ন অবস্থানে সুতার টান, সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বনিম্ন, বক্তব্যটি যথার্থ কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে? সো দেখো এখানে আমরা যদি একটু কোশ্চেনটা পড়ি, বলছে যে 200 গ্রাম ভরের একটি বস্তুকে 50 সেন্টিমিটার ব্যাসার্ধের উল্লম্ব বৃত্তাকার পথে যেভাবে ঘুরাইতেছি, বলছে যে 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে যদি ঘুরানো হচ্ছে, সেখানে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে এত, তাহলে বলছে যে সর্বোচ্চ হাইয়েস্ট উচ্চতায় যখন থাকবে তখন আসলে সুতার টান কেমন থাকবে, একদম লোয়েস্ট উচ্চতায় গেলে সুতার টান কেমন থাকবে সেটা আমাদেরকে জানতে চাইছে, ঠিক আছে? সো এইটা যারা ক্লাস করছো, যারা নিউটনের মেকানিক্সে ক্লাস করছো, দেখবে যে এটা আসলে একটা কমন একটা সিনারিও বা কমন একটা কনসেপ্ট আর কি। সো এই কনসেপ্টের মধ্যে আমাদের সবচেয়ে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে আমাদের সুতার টানটা কাজে লাগে, আচ্ছা আমাদের কেন্দ্রমুখী বল লাগে, ঠিক আছে? সো এটা আসলে একদম ডিটেইলসে গেলাম না, এটা আমাদের কেন্দ্রমুখী বলের আন্ডারেই পড়বে। এটা কিসের আন্ডারে পড়বে বলতো? কেন্দ্রমুখী বলের আন্ডারেই পড়বে। সো এটাকে আমরা আলাদা টপিক হিসেবে লিখলাম না। সো এরপরে যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যেটা দিছে সেটা হচ্ছে আমাদের 600 কেজি ভরের একটি বালু ভর্তি ট্রাক, যেটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, তাহলে হচ্ছে ট্রাক থেকে হচ্ছে এত কেজি ছিদ্রপথে বালু পড়ে যাচ্ছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ভরটা কি হচ্ছে? কমতেছে। সো ভরটা কমলো, এরপরে বলছে যে 30 মিটার পরে ট্রাকটা হচ্ছে 10 মিটার দূরত্বের মধ্যে থেমে গেল। এরপরে গ নাম্বারে যদি যাই, তাহলে আমাদের বলছে 30 মিটার পরে ট্রাকের বেগের মান কেমন হবে। ঘ নাম্বারে যেটা জানতে চাই সেটা হচ্ছে আমাদের ট্রাকটি থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান বের করতে হবে, ঠিক আছে? সো এটা তো আসলে একদম ডিটেইলসে আমি সলভ করাচ্ছি না, বাট এটা যে কনসেপ্টের মধ্যে পড়তেছে সেটা হচ্ছে আমাদের নিউটনের যে সূত্রগুলো আছে না, ওই সূত্রের আন্ডারেই পড়তেছে। এটা আসলে আমাদের তেমন কোনো জিনিস না, জাস্ট আমরা কি লিখবো জানো? এটাকে আমরা বলতে পারি যে নিউটনের কি বলের কনসেপ্ট। নিউটনের বলের কনসেপ্টে আমরা যেটা দেখতে পাই যে F = ma, এটা তো আমরা জানি F = ma। ওই F = m এর মাঝখানে দেখবা যে 3টা কেস হইতে পারে। 3টা কেস F = ma তে আমরা দেখতে পাই যে ভরটা আসলে চেঞ্জ হয় না। আবার এটা আবার না হইতে পারে যে ভর চেঞ্জ হইতে পারে, যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি ভর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো এইটা একটা কনসেপ্ট হইতে পারে। আবার একটা কনসেপ্ট হইতে পারে যে ভরও চেঞ্জ হচ্ছে, আবার কি হচ্ছে আমাদের যে এক্সিলারেশন, কোন একটা জিনিসের বেগও চেঞ্জ হচ্ছে, এমনও হইতে পারে, ঠিক আছে? সো ওই 2টা কেসে আসলে আমাদের জিনিসগুলো দেখতে হয়। সো এটা আমি বলের কনসেপ্টে রেখে দিলাম, যেহেতু এটা আমরা 2টা একই জিনিস আসতেছে, তাহলে এই জন্য আমরা একটা স্টার্ট দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এরপরে গেলাম, এটা চলে গেল
এটা চলে গেল। এরপরে আমরা যদি যাই আরেকটা কোশ্চেনে, সেটা আমাদেরকে বলছে যে রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো। রাস্তা কি করতে বলছে? ব্যাংকিং উচ্চতা। ব্যাংকিং আই গেস বুঝো, ব্যাংকিং কি আই গেস বুঝো। তো যদি বুঝে থাকো তাহলে এটাকে আমরা কিসের আন্ডারে ফেলবো বলো তো? এটাকে আমরা ফেলবো হচ্ছে ব্যাংকিং এর আন্ডারে। কিসের আন্ডারে? ব্যাংকিং। ওকে, সো ব্যাংকিং পড়ে গেছে। এরপরে যদি আমরা ঘ নাম্বারে দেখি, ঘ নাম্বারে বলছে যে রাস্তাটি ব্যাংকিং হলে গাড়িটি নিরাপদ বাগ নিতে পারবে কিনা। এইটাও সেম ব্যাংকিং এর আন্ডারে পড়তেছে। কিসের আন্ডারে? ব্যাংকিং এর একদম লাস্টের দিকে টপিক, সেটা হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি বল, না সরি, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, এই সূত্র আর কি। সো দেখো এরপরে আমরা বলছে যে গ নাম্বারে, সেটা হচ্ছে আমাদের বাকের বক্রতার ব্যাসার্ধ কত। বাকের কিসের, কোন বাকের দেখি চিন্তা করি তো। একজন সাইকেল আরোহীর কথা বলে দিছে যে 15 মিটার পার সেকেন্ড বেগে একটি রাস্তা বাক অতিক্রম করার জন্য উল্লম্বের সাথে 20 ডিগ্রি কোণে হেলে আছে। সেম ভাই, ব্যাংকিং। কি বলতো? ব্যাংকিং। তাহলে এটাকে আমরা একটা স্টার্ট দেই। এরপরে ঘ নাম্বারে যেটা বলছে যে গাণিতিকভাবে বিশ্লেষণ করো, উদ্দীপকের মন্তব্যের যথার্থতা করো। ঠিক আছে, দেখি বলছে উপরোক্ত তথ্যগুলো বিশ্লেষণ করে একজন শিক্ষার্থী মন্তব্য করলেন যে সাইকেল আরোহীর ভর হচ্ছে এত কেজি। যেহেতু ব্যাংকিং এর জিনিসপাতি, তাহলে এখানে আসলে এটাকে আর অন্য একটা কনসেপ্টে রাখবো না, এটা আমাদের ব্যাংকিং এর মধ্যেই পড়ে। ওকে, ডান। এরপরে যাই, বলছে যে প্রথম বস্তুটির ভর কত। কোন বস্তুটি দেখি তো। 7 কেজি ভরের একটি বস্তু এত মিটার পার সেকেন্ড বেগটি স্থির বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হলো। বুঝা যাচ্ছে সংঘর্ষ কিসের মধ্যে পড়ে বলতো? সংঘর্ষের মধ্যে পড়ে। তাহলে এটাকে আমরা আলাদা একটা কনসেপ্ট রাখলাম, সেটা হচ্ছে আমাদের বলতো, সেটা কি বলতো? সংঘর্ষ। সেটা কি বলতো? সংঘর্ষ। ওকে, তো সংঘর্ষের মধ্যে পড়ছে। ঘ নাম্বারে যদি যাই, বলছে যে উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। জানো তো কিভাবে স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকতা বের করতে হয়? জানো তো? না জানলে আসলে আমার কিছু করার নাই। সো স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকতা এটা আমাদের কিসের মধ্যে পড়ে? সেটা আমাদের কিসের মধ্যে পড়ে? সংঘর্ষের মধ্যে পড়ে। ওকে, ডান। এরপরে যাই। এরপর বলছে দুটি বস্তু মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে বোঝা যাচ্ছে সংঘর্ষের মধ্যে পড়ে। গ নাম্বারে বলছে দুইটা বস্তু সম্মিলিত বেগ কত। তাহলে এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। দুইটা মিলিত হয়ে একটা বেগে চলা শুরু করছে। তাহলে এটা কিসের মধ্যে পড়ে? সংঘর্ষের মধ্যে। দেখো সংঘর্ষের ব্যাপারটা 9 10 থেকে পড়ে আসতেছি, তারপরেও দেখবা যে ইন্টারও সেম জিনিসই চলে আসে। মজার ব্যাপার না? খুব ইজি একটা কনসেপ্ট। এরপর আমরা যদি ঘনা বা চিন্তা করি, বলছি যে দুইটা বস্তু সম্মিলিত বেগ বাম থেকে ডানে এত কিলোমিটার পার আওয়ার বেগে হলে সংঘর্ষটি কোন ধরনের হবে আর কি, স্থিতিস্থাপক হবে নাকি অস্থিতিস্থাপক হবে, সেটা জানতে চাইছি আর কি। কিসের মধ্যে পড়ে? সংঘর্ষ। শেষ। ওকে, চলো। সো এরপরে আমরা আরো কিছু কোশ্চেন সলভ করি। দেখো বলছে যে এরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে, এরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে। বলছে যে চিত্রে যে দুই নম্বর যে চিত্র আছে, এটার মধ্যে আসলে ঘূর্ণন গতিশক্তি কত। ঘূর্ণন গতিশক্তি কিভাবে বের করে জানো? হাফ আই ওমেগা স্কয়ার। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে আমাদের কৌণিক বেগটা দেওয়া আছে। দেখো 4 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের মেইনলি যেটা লাগবে আই মানে কি? জড়তার ভ্রামক লাগবে। কি লাগবে? জড়তার ভ্রামক। সো এখানে আমি আলাদা একটা কনসেপ্ট লিখে রাখবো, সেটা হচ্ছে আমাদের এটাকে বলবো কি বলতো? জড়তার ভ্রামক। কি লিখবো? জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক। তাহলে এটাকে আমরা লিখলাম জড়তার ভ্রামক, এখানে আমার লাগতেছে। ওকে, এরপরে দেখি কই গেল। ও হ্যাঁ, এটা সেটা হচ্ছে এরপর আমাদেরকে বলছে যে এই যে একটা স্ট্রাকচার আছে, সেটা যদি আমি পিকিউ অক্ষের সাপেক্ষে চিত্র 1 এবং 2 বস্তু দুটির জড়তার ভ্রামক একই হবে কিনা। কোন কনসেপ্টের মধ্যে পড়ে? জড়তার ভ্রামক। ঠিক আছে, একটা স্টার দিয়ে রাখলাম, এই যে স্টার দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা এরপরে যাই। এরপর এটাতে দেখি বলছে যে ওই স্থানে ব্যাংকিং কোণ কত। এরপরে ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের ট্রেলারটি দুর্ঘটনায় পড়বে কিনা, ওইটার জন্য আমাদের আসলে ব্যাংকিং কোণই লাগবে, কতটুকু উঁচা করতে হয়েছে এই জিনিসটা লাগবে। তাহলে এখানে আমাদের ব্যাংকিং দুইবার আসতেছে, তাহলে ব্যাংকিং যেহেতু দুইবার আসতেছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে একটা স্টার, এখানে দিব আরেকটা স্টার। ব্যাংকিং, ঠিক আছে, দুইটা স্টার। এরপরে দেখি বলছে যে রাস্তার ব্যাংকিং কোণ কত, তারপর হচ্ছে নিরাপদে বাকটি অতিক্রম করতে পারবে কিনা। কিসের মধ্যে পড়তেছে? ব্যাংকিং এর মধ্যে পড়তেছে। তাহলে ব্যাংকিং যদি পড়ে, তাহলে আমরা এখানে আরো দুইটা স্টার দিয়ে দিব, একটা স্টার আরেকটা স্টার। ওকে, এরপরে দেখি। এরপরে বলছে যে এই যে পিকিউ অক্ষের সাপেক্ষে এবি দণ্ড যেটা আছে, এই যে এবি দণ্ডটা টর্ক নির্ণয় করতে বলছে। কি বের করতে বলছে? টর্ক নির্ণয় করতে বলছে। এখন এইটাকে আমরা আসলে কিসের মধ্যে ফেলবো? টর্ক মানে জড়তার ভ্রামকের মধ্যে ফেলা যায় না। এটা কাইন্ড অফ হচ্ছে আমরা বিভিন্ন রাশি আমরা বের করি না, যেমন আমরা আসলে এফিস গুলো এমএ বের করতাম রৈখিকের ক্ষেত্রে, বাট ঘূর্ণনের ক্ষেত্রে আমরা যেটা এখন বের করতে হয় সেটা হচ্ছে অবশ্যই আমাদের টর্ক বের করতে হয়, তারপর হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ বের করতে হয়। কি বের করতে হয় বলতো? কৌণিক ভরবেগ বের করতে হয়। এই হাবিজাবি অনেক কিছু বের করতে হয় আর কি, ঠিক আছে। সো এইগুলোকে আমি জাস্ট আমি এই টার্মের মধ্যে রাখলাম আর কি। সো এই টার্মের মধ্যে যদি রাখি, তাহলে এটা পড়ে গেছে একটা, সেটা হচ্ছে টর্ক বের করা, ঠিক আছে। সো টর্ক বের করলাম। এরপর বলছে যে পিকিউ এবং এক্স ওয়াই এর মধ্যে কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটি ঘোরানো অধিকতর সহজ হবে। এটা তো জানো, যদি আমাদের জড়তার ভ্রামক আই যদি বেশি হয়, তাহলে সেটাকে ঘোরানো ইজি না, কঠিন, ঠিক আছে। যদি আই যদি কম হয়, তাহলে কি এটাকে ঘোরানো ইজি। তাহলে এটা আমাদের কোন কনসেপ্টের মধ্যে পড়ে? অবশ্যই এটা আমাদের কিসের মধ্যে পড়ে? জড়তার ভ্রামকের মধ্যে পড়ে। আচ্ছা, ওকে, এরপরে দেখি এই দুইটা শেষ, বাকি দুইটা আছে। সেটা হচ্ছে দেখো এখানে জড়তার ভ্রামক নিয়েও কিন্তু এখানে ক নাম্বারও এটাই আসছে। আচ্ছা দেখি, বলছে দণ্ডটির কৌণিক ভরবেগ কত।
কৌণিক যদি ভরবেগ বের করে সেটাকে আমরা কিসের মধ্যে ফেলতে পারি, এটাকে আমরা ফেলতে পারি এই যে এই ব্যাটার কাছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছি যে বস্তু ঘূর্ণন, কোন বস্তুর ঘূর্ণন থামানো কঠিনতর হবে, কোনটাকে থামানো কঠিনতর হবে সেটা জানতে চাইছি। এটা কিসের মধ্যে পড়ে? ঘূর্ণনের ক্ষেত্রে জড়তার ভ্রামক। কি বলতো? জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কই? জড়তার ভ্রামক হচ্ছে এই যে এটা, জড়তার ভ্রামক, ঠিক আছে। ওকে, এরপরে দেখো গ নম্বরে বলছে যে পাথরগুলোর ঘূর্ণন গতিশক্তি কত, কিসের মধ্যে বলবে? ঘূর্ণন গতিশক্তি একটু আগে আলোচনা করছিলাম, এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। কি লাগবে? জড়তার ভ্রামক। এরপরে লাস্টলি আমাদের বলছে যে ছাত্রটি সফল হতে পেরেছিল কিনা। কোন ছাত্র? কোন ছাত্র দেখি তো। বলছে একজন ছাত্র এত কেজি ভরের একটি পাথর খণ্ডকে এত মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে এত মিনিট বার ঘুরাচ্ছে। তারপর বলছে পরবর্তী সে সুতার টান 3 গুণ করে একইভাবে ঘুরাতে চেয়েছিল, সুতারের সর্বোচ্চ 2 নিউটন বল সহ্য করতে পারে। খুব অবশ্যই বুঝতে পারতেছি সফল হওয়ার জন্য তা কি হবে? টান বলটা 2 নিউটন বলের চেয়ে কম হইতে হবে, নাহলে তো ছিঁড়ে যাবে, নাহলে তো কি ছিঁড়ে যাবে। তো খুব সিম্পল কাজ, কিসের মধ্যে পড়ে? বস্তুটা যখন ঘুরাচ্ছি তখন টান বলটা আসলে আমাদের এই কেন্দ্রমুখী বলের কনসেপ্টের মধ্যে পড়ে। তাহলে আমরা এখানে কিসের মধ্যে ফেলবো বলতো? এটা আমাদের কেন্দ্রমুখী বল। এবার বলো, নিউটনের মেকানিক্স অনেক বড়, অনেকগুলো কনসেপ্ট, বাট কয়টা কনসেপ্টের মধ্যে ফেলা যায়? 6টা কনসেপ্টের মধ্যে ফেলা যায়। এই 6টা কনসেপ্টের মধ্যেও দেখো যদি তুমি চিন্তা করো যে অনেকগুলো চাইলে বাদ দিতে পারো, কোনটা বাদ দিতে পারো দেখো তো। চাইলে নিউটনের যে বলের যে প্রথম সূত্রগুলো আছে ওগুলো চাইলে বাদ দিতে পারো, বাট ওগুলো আসলে বাদ দেওয়ার তেমন কিছু নেই। এফএস গুলো এগুলো তো পারোই, মানে এগুলো সূত্রগুলো পারবা না, বেসিক কনসেপ্ট বুঝতে পারলে এটা 2 নাম্বারটা ইজিলি পারা যায়। যদি একটা টপিক পড়তে হয় সেটা কোনটা হবে বলো? ব্যাংকিং। ব্যাংকিং এর যত ম্যাথ আছে সবগুলো সলভ করে ফেলো, তাহলে মোটামুটি বলা যায় যে একটা না একটা সিকিউ তুমি কমন পাবাই, বা অ্যাটলিস্ট এমসিকিউ তো কমন পাবা। আচ্ছা, ওইটার পরে সংঘর্ষ আসলে এটা পড়ার কিছু নেই, এটা এমনি পারবা, এগুলো আসলে 9 10 পারি। এরপরে জড়তার ভ্রমগুলো একদম ভালো করে পড়ে ফেলবা, আর আসলে টর্ক রিলেটেড বা কণিক ভরবেগ রিলেটেড জিনিসপাতিগুলো পড়লে পড়তে পারো, না পড়লেও চাইলে আসলে বাদ দেওয়া যায়। বাট এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে 2টা টপিক আছে সেটা কোনটা বলতো? এক নাম্বার হচ্ছে আমাদের সেই ব্যাংকিংটা, আর একটা হচ্ছে আমাদের সেই জড়তা ভ্রামক রিলেটেড জিনিসপাতি, ঠিক আছে। ওকে, আর এরপরে আমরা ইম্পর্টেন্স দিলে আমরা সংঘর্ষের মধ্যে দিতে পারি, কোনটার মধ্যে? সংঘর্ষের মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে কথা। সো মোটামুটি আমরা আজকের লেকচারে, আজকে লেকচার না, আজকের আসলে ভিডিওতে আমরা নিউটনের মেকানিক্সকে একদম কি বলবা, মানে কাটছাট করে আমরা কয়টা টপিকের আন্ডারে ভাগ করে ফেলছি আর কি। বাট আমরা যেটা দেখতে পাইছি যে ফিজিক্সের ক্ষেত্রে আসলে কোশ্চেনগুলা রিপিটেটিভ বা কমন আসার চেয়ে আসলে আমরা যেটা দেখতে পাই যে টাইপ তো অবশ্যই কমন পাওয়া, বাট কনসেপ্টগুলো আসলে ডিফারেন্ট কনসেপচুয়াল জিনিসপাতিগুলো ডিফারেন্ট আসা শুরু করছে আর কি, মানে কোশ্চেনগুলো আসলে স্ট্যান্ডার্ড হওয়া শুরু করছে আর কি। সো এই কমনের আশা নিয়ে যে এখানে যে এই টপিকগুলো পড়লে হয়ে যাবে, এটার আশা নিয়ে মানে এই জিনিসটা আসলে দেখতে যাবা না। খুব সিম্পলি এইগুলো সবার আগে পড়বা, কোনো একটা চ্যাপ্টার যদি না পড়ে থাকো তাহলে এই 3টা টপিক আগে পড়ে ফেলবা, খুব একটা টাইম নেই, তাহলে এই 3টা টপিক আগে পড়ে ফেলবা, এরপরে বাকি টপিকগুলো টাচ করার চেষ্টা করবা। তুমি এই মানে এই লেকচারের বা আসলে এই চ্যাপ্টারে সবকিছু পারো, এইগুলা লাস্ট মোমেন্টে রিভিশন দিবা, বাট পড়বা কোনগুলো? সবগুলোই পড়বা, ঠিক আছে। এই তো, সো এগুলাকে আসলে মানে কমন আসা বা হচ্ছে সাজেশন টাইপের হিসেবে চিন্তা করবা না, এটাকে তুমি কিভাবে কাজে লাগাইতে পারো সেটা বোঝার চেষ্টা করবো। আমি অলওয়েজ চিন্তা করি যে কোনো একটা চ্যাপ্টার যদি পড়ি তাহলে আমি ভালো করে পড়বো, নাহলে পড়ার দরকার নাই। যদি লাস্ট পয়েন্টে দরকার পড়ে তাহলে কয়টা টপিক পড়বো, এই হচ্ছে কথা। সো দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।